মধ্যপ্রাচ্যের বিরাট অঞ্চল জুড়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংগ্রাম জারি রেখেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। সম্প্রতি লেবাননে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইসরায়েল। এবার জানা গেল, লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্র মোহাম্মদ আফিফ 17 নভেম্বর রবিবার জায়নবাদী ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মধ্য বৈরুতে সিরীয় বাহাত পার্টি লেবানিজ শাখার একটি ভবনকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালায়। সেখানেই নিহত হন আফিফ। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম না প্রকাশের শর্তে লেবানিজ নিরাপত্তা সূত্রটি বলেছে, রাশ আল নাবা এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ মিডিয়া সম্পর্কীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, লেবানিজ বাহাত পার্টির মহাসচিব আলী হিজাজি হিজবুল্লাহর মিডিয়া কর্মকর্তা আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শত্রু বিমানের হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে এবং রাশ আল নাবায় অনেক মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছে। এই এলাকার কাছে ফরাসি দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় অবস্থিত। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নিহত ও 3 জন আহত হয়েছে। তবে হতাহতের এ সংখ্যা প্রাথমিক ও হামলাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলমান। এএফপি জানিয়েছে, আফিফ বহু বছর ধরে হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কের দায়িত্বে ছিলেন এবং আড়ালে থেকে স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন। আফিফ অল্প বয়সে হিজবুল্লাহতে যোগদান করেন এবং 2006 সালে যখন তার গোষ্ঠী ও ইসরায়েল যুদ্ধে নামে, তখন হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল মানারের তথ্য পরিচালক হিসেবে প্রথম পরিচিতি পান। এছাড়া সেপ্টেম্বর মাসের শেষের দিকে দীর্ঘদিনের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার পর আফিফ বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। একটি অনুষ্ঠানে গত মাসে আফিফ ঘোষণা করেছিলেন, হিজবুল্লাহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। সে সময় সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করা হয়েছিল যখন ইসরায়েলি সেনাবাহিনী কাছাকাছি একটি ভবনে হামলা করার হুমকি দেয়। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত একদিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত 29 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 3481 জনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলা আতঙ্কে ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের পরমাণু স্থাপনা সহ ইরানের উপর আবার হামলার পরিণতি কী হবে তা জায়নবাদী ইসরায়েল ভালোভাবেই জানে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার জবাব দিতে গত 26 অক্টোবর দেশটির পরমাণু স্থাপনার কাছে হামলা চালায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি করতে না পারলেও ইসরায়েল দাবি করে তারা শুধু প্রমাণ করতে চেয়েছে যে তারা চাইলেই ইরানকে ঘায়েল করতে পারে। এরপর আবারও ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় জড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন উত্তেজনার মাঝেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন। তিনি স্পষ্ট করে বলেন, যখনই ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, আমরা তাৎক্ষণিকভাবে তার সমানুপাতিক ব্যবস্থা নেব। গেল শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব বক্তব্য দেন আব্বাস আরাকচি। তার এই সাক্ষাৎকার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রকৃতপক্ষে ইসরায়েল জানে আমাদের পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি কী হবে। বিভিন্ন দেশের সাম্প্রতিক সফর সম্পর্কে আব্বাস আরাকচি বলেন, জায়নবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে এ সমস্ত সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরে সুস্পষ্টভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে একথাও জানিয়েছে যে তেহরান তার লক্ষ্য এবং আদর্শ থেকে সরে আসবে না। তিনি আরও বলেন, প্রতিরোধ যোদ্ধাদের ভাবমর্যাদা এবং সক্ষমতা নিয়ে দখলদার ইসরায়েল এবং তার মিত্ররা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল সেগুলোকে বানচাল করতে এসব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA যে ইরান বিরোধী প্রস্তাব পাশ করেছে সে সম্পর্কে আরাকচি বলেন, নিশ্চিতভাবে এর বিরুদ্ধে ইরান ব্যবস্থা নেবে এবং তাতে এই সংস্থা খুশি হতে পারবে না। এদিকে আচমকাই গেল অক্টোবর মাসে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েল।
সংবাদ মাধ্যম এক্সিউস বলছে, চলতি বছরের অক্টোবর মাসে ইরানে হামলা করে পারচিন পরমাণু গবেষণা কেন্দ্রে পরমাণু অস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পারচিন মিলিটারি কমপ্লেক্স একটি চরম গোপনীয় পরমাণু অস্ত্রের গবেষণাগার হিসেবে পরিচিত, যদিও এই বিষয়ে মুখ খোলেনি তেহরান। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল রাষ্ট্র একের পর এক ধসের সম্মুখীন হয়ে চলছে। যুদ্ধের ময়দানে মিত্র যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল সংঘাতে এখনও টিকে থাকলেও প্রকৃতপক্ষে তেল আবিব অনেক বেগতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি জানা গেছে, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসার মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ৯০টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে, ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। বেকার হয়ে বসে আছে অসংখ্য মানুষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি ৫টি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার ২০% ছাড়িয়েছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যানেল 12 জানিয়েছে, এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধান করছে। পর্যটন খাতে ৮৫%-এরও বেশি ঘাটতি দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে ছোট ব্যবসার ৮০%ই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। বেকারত্বের বিষয়ে চ্যানেল 12 জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় ২০% বেড়েছে। গাজা উপত্যকায় সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় ১৯.৫ বিলিয়ন শেকেল বা ৫.২৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি, গাজা ও লেবাননে যুদ্ধ পরিচালনার খরচ এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের মোট ব্যয় ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা প্রশাসনের মোট দেশজ উৎপাদন জিডিপি এর ২০%-এর সমান। এদিকে গাজা যুদ্ধের পাশাপাশি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার চলমান লড়াইয়ে লেবাননের ৮০০ কোটি ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া দেশটির প্রায় ১ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৭ অক্টোবর পর্যন্ত লেবাননের সংঘাতের কারণে ৫১০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এছাড়া ভৌত অবকাঠামোর ক্ষতি অন্তত ৩৪০ কোটি ডলার। অর্থনৈতিক ক্ষতির মধ্যে বাণিজ্য, পর্যটন ও আতিথেয়তা খাত এবং কৃষি ক্ষেত্র রয়েছে। দেশটির ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়িঘরের সংখ্যা প্রায় ৯৯,২০৯, যার আর্থিক মূল্য ২৮০ কোটি ডলার। বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে হুঙ্কার দিয়েছে পুতিনের দেশ রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস ইউক্রেনকে তাক করে হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। গত প্রায় ৩ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধে এটিকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত বলে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গত কয়েক মাস ধরেই ATACMS নামের ক্ষেপণাস্ত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোরও অনুমতি চাচ্ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে হামলার অনুমতি প্রদান করে এবং এর প্রতিক্রিয়ায় উক্ত হুমকি দিয়ে বসেন রাশিয়ার ওই আইন প্রণেতা।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আন্দ্রেই লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। আন্দ্রেই ক্লিসাস জানিয়েছেন, ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। নতুন এ হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সেপ্টেম্বরেই পুতিন জানান, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালায় তাহলে রাশিয়া কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।